আসসালামু আলাইকুম। ভৌতিক ঘটনা কাকে ভালো লাগে না? সবাইকে ভালো লাগে। তাই আপনাদের মাঝে আজকে আমি একটি অলৌকিক ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। তো চলুন বকবক না করে আমরা মনোযোগ সহকারে ঘটনাটি শুনে আসি। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ঘটনাটি 90 দশকের। ঘটনাটি ঘটেছিল রফিক নামের একজন গ্রামের ছেলের। রফিককে পরী তুলে নিয়ে গিয়েছিল। পরীরা কিভাবে মানুষকে তুলে নিয়ে যায় সেটা আজকের ভিডিওটা পুরোটা দেখলেই আপনি বুঝতে পারবেন। ঘটনাটি 1990 সালের। তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না। চারিপাশে কোনো বিদ্যুৎ ছিল না, বা গ্রামগঞ্জে সন্ধ্যা হলেই মানুষ ঘুমিয়ে পড়ত। রফিকের সাথে ঘটনাটি কিভাবে ঘটেছিল, পরীটা কিভাবেই রফিককে তুলে নিয়ে গিয়েছিল, সেটা সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং রফিকের মুখ থেকে শুনবো যে তার সাথে কিভাবে ঘটনাটা ঘটেছিল। তাহলে চলুন সরাসরি রফিকের ঘটনায় চলে যাওয়া যাক। আমার নাম রফিক। আমি গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই এখানেই আমার বসবাস। আমি এই এলাকার চেয়ারম্যানের ছেলে, যার কারণে আমার বাবার প্রভাব একটু বেশিই ছিল। ছোটবেলা থেকেই বাবা আমাকে আদর যত্ন করে মানুষ করেছেন। আমার যখন জন্ম হয় তখন ধুমধাম করে গ্রামে অসংখ্য মানুষকে খাইয়েছিলেন। পুরো গ্রাম কেন, পুরো উপজেলার মধ্যে আমার বাবা সর্বোচ্চ ধনাঢ্য ব্যক্তি, এবং আমার দাদাও তাই ছিলেন, যার কারণে আমি একটু বকেই গেলাম। বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো তখন আমার নেশাজাতীয় দ্রব্য খাওয়া, বাইরে ঘোরাঘুরি, বেশ রাত করে বাড়িতে ফেরা, এসব অভ্যাস পরিণত হয়ে গেল। প্রতিনিয়তই আমি বাইরে যেতাম এবং রাত করে বাড়িতে ফিরতাম। এ নিয়ে আব্বা অবশ্য আমাকে অনেক কিছুই বলেছে, কিন্তু আমি কারোর কথা গ্রাহ্য করতাম না, কারণ ছোটবেলা থেকেই সবাই আমাকে বেশ আদর যত্ন করে মানুষ করেছে। বিশেষ করে আমার আম্মা আমাকে বেশি ভালোবাসতেন, যার কারণে আব্বা কিছু বলতে পারতেন না। আমি যাদের সাথে চলতাম তাদের মধ্যে দুইজন ছিল হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী, সবসময় আমার সাথে থাকতো। আমার বন্ধু রাকিব আর জুবায়ের দুজনেই আমার সাথে থাকতো। আমরা তিনজনে মিলে আড্ডা দিয়ে বেড়াতাম এবং রাত বেড়াতে বাড়িতে ফিরতাম। বেশিরভাগ দিনই রাতের 10টার পর বাড়িতে ফিরতাম এবং আড্ডা দিয়ে নানান জায়গায় নানান কাণ্ড করে তারপরে ফিরতাম। এভাবে করে আমাদের দিন বেশ ভালো কাটছিল। তখন বাজারে নতুন একটা হোন্ডার মডেল আসে। এই মোটরসাইকেলটা দেখে আমার বেশ পছন্দ হয় এবং এটাই কিনতে হবে সেটা জিদ ধরে বসি। চেয়ারম্যানের ছেলে মোটরসাইকেল চালাবে না, এটা কি কোনো কথা? আমি আব্বাকে সাথে সাথে বললাম যে আব্বা আমার একটা মোটরসাইকেল লাগবে। আব্বা বলল কি যে এখন দেওয়া যাবে না, এত টাকা পয়সা আমার নাই। আমি ভীষণ রেগে গেলাম, রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাকিব এবং জুবায়ের দুজন আমার সাথেই ছিল। ওরা আমাকে বোঝাতে লাগলো যে তোকে মোটরসাইকেল দিবে কিভাবে, টাকা পয়সা তাই এখন হয়তো। আমি বলতে লাগলাম আমার কি ভূগোল বোঝায়, চেয়ারম্যানের ছেলের এটা লাগবে, চেয়ারম্যানের টাকা নাই, এটা কি আমরা বুঝাস তুই? তবে এটা সত্য যে আমার বাবা বেশ সৎ মানুষ ছিলেন। চেয়ারম্যান হলেও তার মধ্যে লোভ লালসা একদমই ছিল না। আমাদের যা কিছু সব পৈতৃক সম্পত্তিতে পাওয়া, যার কারণে বাবার এত দাপট। অনেক জমি জমা পৈতৃক সম্পত্তি পেয়েছি দাদার কাছ থেকে, এবং পাশাপাশি অনেক ব্যবসাও আছে। চেয়ারম্যানের ছেলে হবার কারণে আমি দেখতে বেশ সুন্দর ছিলাম। আম্মা আমাকে ছোটবেলা থেকেই সাজিয়ে গুছিয়ে রাখত এবং সেরকমটাই হয়েছি, আম্মার মতো একদম। আম্মাও বেশ সুন্দরী ছিল, যার কারণে গ্রামের অসংখ্য মেয়ে আমাকে পছন্দ করত। তাদের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করতাম এবং এরকমভাবেই আমার বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার বয়স তখন 19 বছর। আবার মোটরসাইকেল কিনে দিবে না, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। রাকিবকে বললাম কি যে আমি আর বাড়িতে ফিরবো না। রাকিব বলল এরকম পাগলামি করার কোনো মানে হয় না, বাসায় যা, দেখবি তোর আবার মোটরসাইকেল বাইরে দাঁড়া করে রাখছে। আমি বললাম কি যে এরকম কিছুই হবে না, আমার আব্বা বহুত কিপটা। তারপর ওই দিন রাতে আমি, রাকিব, জুবায়ের এবং আরও কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে রাতে পিকনিক করব এবং পিকনিকের যে মুরগিটা আসবে সেটা অন্য একজনের খুব থেকে চুরি করব। এটা আমাদের জন্য খুবই ইজি বিষয়। যদি একটা ছাগল হলে ভালো হতো, কিন্তু ছাগল হলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা শোনার সাথে সাথেই আমি বলে উঠলাম, আরে ছাগলই চুরি করব? আমি চেয়ারম্যান বলা, আমি যদি এগুলো না করি তাহলে কে করবে? ক্ষমতা তো সব আমার হাতে। তখন রাকিব বলল ক্ষমতার অপব্যবহার করবি কিসের জন্য? আমি বললাম মুরগি চুরি করলেও তো সেই একই, চুরি করব তাই না? তো সেহেতু আমরা ছাগল চুরি করার জন্য দক্ষিণ পাড়ায় গেলাম। সেখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছাগল আছে যেটাকে নেওয়া খুবই ইজি। আমরা তিনজনে মিলে সেই ছাগলটাকে আনতে গেলাম। ছাগলটাকে সফলভাবে নিয়েও আসলাম। জবাই করে রান্নাবান্না করে খেতে খেতে প্রায় রাত 3টা সাড়ে 3টা বেজে গেল। ওই রাত্রেবেলা বাড়িতে ফিরবো কিনা বুঝতে পারছিলাম না, কারণ এত রাত কখনো হয়নি। এর আগে ফিরলেও 11টার মধ্যেই বাড়িতে চলে যেতাম, কিন্তু এত রাত এর আগে কখনো হয়নি। এই প্রথমবারই এত রাত হলো। আর বাড়িতে গেলেও যে কি পরিমাণ বকা খাবো সেটা কল্পনা করার মতো বিষয় না।
আম্মা নিশ্চয়ই বলবে, আর আব্বা তো বাড়ি দিলাম তার কথা, হয়তো মারতেও পারে আজকে। আমি ভয়ে ভয়ে বাড়ির দিকে আগালাম। রাকিবের বাড়ি সামনেই ছিল, সেহেতু রাকিব চলে গেল। কিছু দূর যাওয়ার পরে জুবাইরও চলে গেল। আমার বাড়িটা আরো বেশ খানিকটা দূরে। আমার হাতে নেই কোনো টর্চ, কোনো আলো নেই। হালকা একটু জ্যোৎস্না উঠেছে, সেই জ্যোৎস্নায় হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আমি সামনের দিকে আগাতে লাগলাম। আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ এত সাহস হয়ে ওঠেনি। এর আগে খুব বেশি রাত হতো না, কিন্তু এখন অনেকটা রাত মনে হচ্ছে। আর শেষ রাত তো, আশেপাশে শিয়াল ডাকছে, ঘুঘু ডাকছে, একটু শীত শীত পড়েছে, যার কারণে একটু ভয় ভয় লাগছে। আমি আগাতে লাগলাম সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছিল যে আমার পিছন পিছন কেউ হেঁটে আসছে। পেছনে শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। ভয় আমার গা শিরে উঠল। আমি বুঝতে পারছিলাম না যে পেছনের দিকে তাকাবো কিনা, কারণ পেছনের দিকে তাকালে যদি এমন কিছু হয় যেটা দেখে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাব বা আমি মারাই যাব ভয়ে। আমি যদিও তেমন একটা ভীতু ছিলাম না, তবু পেছনের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। আমি কি করবো বুঝতে পারছি না। আমি যতই পা ফেলছি, পেছন থেকে আরেকটা পা যেন মরমর করে ফেলছে। আমি এক পা ফেলার সাথে সাথেই সেও আরেক পা ফেলছে। আমার ভীষণ ভয় হতে লাগলো। আমি পেছনের দিকে না তাকিয়ে আস্তে করে আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলাম। বাড়ির পথ এখনো বেশ খানিকটা দূরে। কিভাবে যাব বুঝতে পারছি না। আলো হলে ভালো হতো। ভীষণ ভয় লাগছে আমার কাছে। গ্রামের রাস্তাগুলো যদিও আমার কাছে পরিচিত, তবুও পেছন থেকে যদি কেউ আসে এত রাত্রেবেলা ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি চোখ দুটো বন্ধ করে জোরে দৌড় মারলাম। জোরে দৌড় মারার সাথে সাথে দেখি আমি যত জোরে দৌড়াচ্ছি ওই জিনিসটাও ঠিক তত জোরেই আসছে। আমি সাথে সাথে রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে নেমে গেলাম, কারণ মাঠের মধ্যে দিয়ে গেলে বাড়ির দিকে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিছু দূর যাওয়ার পরে আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে মাঠের মধ্যে বেশ খানিকটা গড়ানি খেলাম। হাতে পায়ে কাদা মেখে গেল। আমি আবার উঠে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে ওই পাশে আরেকটা রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে এখানটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ বাড়িটা খুবই কাছে, আর কয়েক পা ফেললেই বাড়ির দিকে পৌঁছানো যাবে। আমি হাঁটতে লাগলাম। প্রতিমধ্যে পেছন থেকে কেউ আমাকে ডেকে উঠল। আমি ডাকটা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম, কারণ ডাকটা ছিল ফিসফিসানি ডাক। এরকম করে আমার নাম ধরে ডাকছিল। আমার গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সাথে আজকে কি ঘটতে চলেছে বা কি হবে সেটা আমি একদমই কল্পনা করতে পারিনি। আমি পেছনের দিকে তাকাতেই দেখি খুবই সুন্দর এবং রূপবতী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম ইয়াং এবং আমার বয়সী। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এক পা পেছনে ফেললে সেও এক পা সামনে আগায়। আমি একদমই বুঝতে পারছিলাম না যে এই মেয়েটা এত রাত্রেবেলা এখানে কিভাবে আসলো, আর তার এখানে কি কাজ। আমি তার দিকে তাকিয়ে বিমোহিত হয়ে যাচ্ছিলাম, কারণ তার গা থেকে আলো ছিটকে পড়ছিল এবং তার চেহারাগুলো উজ্জ্বল ছিল। সে যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়গুলোও এত পরিষ্কার এবং এত সাদা, যেগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি ঘোরে বিমোহিত হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা কি। আমি সামনের দিকে আগাতে লাগলাম, মেয়েটার দিকে আগাতে লাগলাম, কারণ মেয়েটাকে দেখতে অসম্ভব রূপবতী এবং তার দিকে না তাকিয়ে থাকা যায় না। তার ঘোরে আমাকে বিমোহিত করে যাচ্ছিল। আমি যে পাগল হয়ে যাচ্ছিলাম সেটা আমি বুঝতে পারছিলাম। আমি আস্তে আস্তে করে মেয়েটার দিকে আগাতে লাগলাম। মেয়েটাও আমার দিকে আস্তে আস্তে করে আগাতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে জিনিসটা কি ছিল, এটা কোনো মেয়ে নাকি অন্য কিছু। আমি একদম ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার সেজ চাচা পেছন থেকে ডাক দিয়ে বলল, কি রে, তুই এত রাতেবেলা এখানে কি করিস? তখনই আমার ঘোর কাটলো। আমি সামনের দিকে তাকালাম, দেখলাম সামনে কোনো মেয়ে নেই। সেজ চাচা নামাজ পড়ার জন্য উঠেছে এবং আমাকে বাড়ির সামনে দেখে ভীষণ অবাক হয়ে গেল, কারণ এত রাত্রেবেলা আমি এখানে কি করছি। আমি বললাম, চাচা বাথরুম করার জন্য উঠেছিলাম। তো চাচা বললো, কিছু বাথরুম করার জন্য এখানে কি? বাথরুম তো বাড়ির ভেতরে। আমি চাচাকে বললাম, একটু হাঁটতে আসলাম। তখন চাচা বললো, তাড়াতাড়ি যা, বাড়ি যা। আমি যে গত রাত্রে কি করে এসেছি সেটা চাচা জানে না, যার কারণে চাচা এত সহজে আমাকে ছেড়ে দিল। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠেই আমার মাথার ভিতরে শুধুমাত্র ওই মেয়েটার কথাই ঘুরপাক খাচ্ছিল। মেয়েটাকে আমি কোথায় দেখেছি, মেয়েটাকে কেন দেখলাম, আর এই মেয়েটা কিসের জন্য আমাকে দেখা দিল, সে কে ছিল। আমার সারাদিন এটাই মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। আমি রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম যে ওই মেয়েটা নিশ্চয়ই আমার ওইখানে আসবে। পরের দিন রাত হলো। রাত তখন 2টা কি 3টা বাজে। আমি আবার ওইখানে গেলাম, কারণ ওই মেয়েটা আমাকে পাগল করে ফেলতেছিল। একদম অবাক করার মতো বিষয়, এরকম একটা মেয়ে এখানে কিভাবে আসবে। আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য সেখানে গেলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে সামনের দিকে তাকিয়ে আমি বেশ খানিকটা অবাক হয়েছি, কারণ আমাদের বাড়ির পাশে একটা বাঁশঝাড় আছে। সেই বাঁশঝাড় থেকে একটা আলো আমার দিকে ছুটে আসছে। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল।
এত ভয় পেয়েছি যে আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। পিছু পড়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে সব পিছনের দিকে যাচ্ছিলাম। আলোটা আমার সামনে এসে নিভে গেল এবং কিছুক্ষণ পর দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, যে মেয়েটাকে গতকালকে আমি দেখেছিলাম। আমি বসে পড়ে মেয়েটার দিকে নির্বাক চিত্তে তাকিয়ে আছি। এত সুন্দর করে মেয়ে মানুষ হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। তাছাড়া এরকম মেয়ে মানুষ তো আমাদের গ্রামে নেই। এটা কি তাহলে অন্য কিছু, অন্য জগতের কিছু? এটা ভেবে আমার বুকের মধ্যে বাড়ি মেরে উঠল এবং আমি ভয়ে শিউরে উঠলাম। আমি মেয়েটাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কে? আর আপনি কেনই বা আমার পিছু নিয়েছেন? তখন মেয়েটা কিছু একটা বলে উঠল, কিন্তু তা বোঝা গেল না। এই ভাষা কোন ভাষা? সে এই ভাষা বোঝে না। আমি নিজেও এই ভাষা বুঝতে পারছি না। এটা কোন ভাষায় কথা বলছে? আমি বললাম কি যে আমি আপনার কথা বুঝতে পারছি না। মেয়েটা তখন আরেকটু কি যেন বলে উঠল। কথাগুলো আরবিতে ছিল নাকি অন্য কিছুতে আমি বুঝতে পারছিলাম না, তবে আরবির মতোই মনে হচ্ছিল। মেয়েটা আমার সামনে এগিয়ে আসলো। এগিয়ে এসে আমার হাতটা ধরার জন্য তার হাত বাড়িয়ে দিল। মেয়েটা এত সুন্দর যে আমি তার থেকে চোখই ফেরাতে পারছিলাম না। সে আমার হাতটা ধরার সাথে সাথে আমার শরীরের মধ্যে যেন আগুন খেলে গেল। 1000 ভোল্টের কারেন্ট দৌড় মারল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। এরপরে আমার আর কিছু মনে নেই। এরপর যখন আমার চোখ খুলে তখন দেখলাম আমি বিরাট এক রাজপ্রাসাদের ছোট একটা খাটের মধ্যে শুয়ে আছি। রাজপ্রাসাদ বলতে এই রুমটা বিশাল বড়। এরকম বড় রুমের আগে আমি কখনো দেখিনি। সেখানে আমি শুয়ে আছি, আমার পাশে বেশ কিছু ফল এবং রুমটা বেশ খানিকটা অন্ধকার। আমি উঠে জানালার পর্দাটা সরালাম। দেখি অনেক বড় একটা ইমারতের বেশ কয়েকতলা উপরে এই রুমটা এবং নিচে থেকে অনেক উপরে। এই রুমের কোনো দরজা দেখতে পেলাম না। আমি রুম থেকে বের হয় কিভাবে সেটাও বুঝতে পারছি না, আর আমি কোথায় আছি সেটাও নিজেও বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ওই মেয়েটা আসলো। আসার পরে আমার সাথে বাংলায় কথা বলা শুরু করলো। গতকালকে রাত্রে কি ভাষায় কথা বলেছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আজকে মেয়েটা আমার সাথে অন্য ভাষায় কথা বলছে, মনে হচ্ছে বাংলা ভাষায়। আমি বললাম কি যে আমি ভালো আছি, আপনি কে বলুন তো? আর আমি কোথায় আছি এখন? মেয়েটা তখন বলে উঠলো, আপনি এখন পরীদের রাজ্যে আছেন, পরিস্থানে আছেন। আমি ভীষণ অবাক হলাম, কারণ পরী কি হয় নাকি? আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? পরী কি হয় নাকি? তখন ওই মেয়েটা বলে উঠলো, হ্যাঁ পরী হয়, আর আমি নিজেই একজন পরী। আর আপনাকে আমি নিয়ে এসেছি গতকালকে রাত্রে। আপনি ওদিক দিয়ে যখন যাচ্ছিলেন গত পরশু রাত্রেবেলা, তখন আপনাকে দেখি আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং আপনাকে মনে মনে পছন্দ করে ফেলি, যার কারণে আমি আপনার সাথেই থাকতে চাই এবং এই কারণেই আমি আপনাকে তুলে নিয়ে এসেছি। আপনি আর কখনো যেতে পারবেন না। এইখানে আপনার কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর কমতি হবে না। এক নিমিষেই যেন আমার সবকিছু উথাল পাতাল হয়ে গেল, কারণ আমি পরিদেশে চলে এসেছি। আর এই পরিটা কি বলছে এসব? তার মাথাটা ঠিক আছে তো? সে আমাকে রেখে দিবে, আমাকে পছন্দ করে, এসব কি বলছে? যদিও পরিটা দেখতে খারাপ না, তার সাথে আজীবন থাকা যায়, কিন্তু বাড়ি যেতে পারবো না এটা শুনেই আমার ভীষণ কান্না পেয়ে গেল। আমি বললাম কি, আপনি এটা কি বলছেন? আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? আপনি আমাকে এখনই বাড়িতে দিয়ে আসবেন। পরিটা বলল, সেটা সম্ভব নয়। আপনাকে পরিস্থানে নিয়ে এসেছি এবং আপনি আজকে থেকে এখানেই থাকবেন। আপনার এখানে কোনো কিছুর কমতি হবে না। পরিটা তারপরে চলে গেল। কিছুক্ষণ পর আমার জন্য 2-3টা দাসী আসলো এবং তারা এসে আমার সেবা যত্ন করতে লাগলো। আমার জন্য কাপড় চোপড় এবং খাবার দিয়ে গেল। আমি একটা পরীকে জিজ্ঞেস করলাম, দাসী পরী? সে নিজেও একজন পরী, কিন্তু সে এই এলাকার দাসী। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কোথায়? সত্যি কি এটা পরিস্থান? যখনই পরীটা বললো, হ্যাঁ পরিস্থান। আপনি কি আমাদেরকে দেখে বুঝতে পারছেন না? আমাদের যে কত লম্বা লম্বা ডানা এবং শেষে আমরা কত কিছু করতে পারি। আপনি বাইরে একবার জানালা দিয়ে দেখুন, কত জিন বাইরে উড়ছে। বিশ্বাস না করার কি আছে? আর আমাদের রাজকুমারী অনেক ভালো, সে আপনাকে পছন্দ করে, বেশ কিছুদিন ধরেই আপনাকে দেখছে। আমি আমাদের রাজকুমারীর খাস দাসী, আমি তার ব্যাপারে সবকিছুই জানি। সে আপনাকে পছন্দ করে বলে আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনি ভয় পাবেন না, আপনাকে কোনো কষ্ট দিবে না। আমি মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম কি যে, জি আচ্ছা। কিছুক্ষণ পর ওই পরীটা আসলো, মনে হচ্ছে যে রাজকুমারী, এই রাজ্যের রাজকুমারী। সে এসে আমার পাশে বসলো। আমি বললাম কি যে, আপনি কি সত্যিই আমাকে পছন্দ করেন? ওই মেয়েটা বললো কি যে, মনে হচ্ছে যে পরী, সে বললো কি যে, হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি এবং আমি আপনার সাথে থাকতে চাই। এভাবে করে আমি ওই পরীটার সাথে বেশ কিছু বছর ওইখানেই কাটিয়ে দিই, কারণ হচ্ছে তার সঙ্গ আমার ভালো লাগতো এবং সে আমাকে ওইখান থেকে যেতে দিত না। আমি যখন বুঝতে পেরেছি যে ওইখান থেকে আমাকে আর যেতে দিবে না, তখন আমি আর জোরাজুরি করিনি, কারণ হচ্ছে এখান থেকে যাওয়ার পথ আমি জানি না, আর জোরাজুরি করলেও যে আমি ভালো থাকতে পারবো না সেটা আমি খুব ভালো মতোই জানি। আমি এখানে যাওয়ার বেশ কয়েকদিন জোরাজুরি করেছি। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক বেশি জোরাজুরি করেছি, কান্নাকাটি করেছি, কিন্তু সেখান থেকে আসতে দেয় না আমাকে। বরং আমাদের একদিনের জেলও হয়েছিল এবং আমাকে জেলে কারাগারে আটকে রেখেছিল খাবার না দিয়ে। সেটা দেখে আমি বুঝে ফেলেছি যে এদের সাথে যত ভালোভাবে থাকা যাবে, এরা ঠিক ততটাই ভালো ব্যবহার আমার সাথে করবে। কোনো একদিন সুযোগ বুঝছে
এখান থেকে বের হতে হবে, এবং সেটাই আমি চেষ্টা করি। 2 বছর অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে আমার ওইখানে। পরিটার সাথে থেকেছি, তাদের দেশ ঘুরেছি, তাদের দেশ সম্পর্কে জেনেছি, এবং তারা মানুষকে এরকমভাবে তুলে নিয়ে আসে। কিছু কিছু খারাপ পরি আছে যারা এরকমভাবে তুলে নিয়ে আসে এবং তাদেরকে এখানে রেখে দেয়। এরকম অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা কিনা 30 বছর 40 বছর ধরে এই পরিস্থানেই আছে, এবং এসব পরির সাথেই তারা থাকে। এসব পরীকে তারা বিয়ে করে এখানেই থাকে। ওই পরিটা আমাকেও বিয়ে করেছিল, এবং বিয়ে করে আমাদের 2টো বাচ্চাও হয়েছিল। সেই বাচ্চা সমেত আমি এখানে থাকতাম, কারণ কিছু করার নেই, আমাকে আর ফেরত দিয়ে আসবে না যতদিন না পর্যন্ত আমি এখান থেকে নিজে বের হওয়ার কোনো পথ না খুঁজি। ঠিক এমনটাই হলো। 2.5 বছর পর আমি একটা পথ পেলাম, যে পথ দিয়ে আমি বাড়িতে ফিরে যেতে পারবো। আমি একজনের দেখা পেলাম, এক নেক জিনের, যে কিনা ভদ্র জিন ছিল। সে আমাকে বলল, এরকমটা করলে তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারবে। আমি তার কথা মোতাবেক সেই কাজগুলোই করলাম, এবং সেটা করার পরে আমি বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু বাড়ি পৌঁছানো ছিল না, কারণ হচ্ছে এই পরিটা তখন পর্যন্ত আমার পেছনে লেগেছিল, এবং সে আমাকে নিয়ে যাওয়ার জন্য নানান কায়দা ফিকির করত। আমি যে 2-2.5 বছর অনুপস্থিত ছিলাম, সেটার জন্য বাবা অনেক দুঃখিত ছিল এবং অনেক খোঁজাখুঁজি করেছে আমাকে। কেউ জানে না যে আমি কোথায়, কারণ হচ্ছে ওই দিন ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এরপরে বাবা আমাকে আর দেখেও নি, যার কারণে সে অনেকটা কষ্ট পেয়েছে। 2.5 বছর আমি গায়েব ছিলাম, এবং সব ঘটনা বলার পরে বাবা অনেক তাবিজ করে এবং অনেক কিছু করে আমাকে বন্দি করে ফেলে, মানে হচ্ছে ওই পরীটা থেকে বন্দি করে। এবং এই পরীটা এরপরে অনেকভাবে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। একবার তো প্রায় নিয়েই গিয়েছিল। ওইখানে আমার 2টো সন্তান আছে, ওই 2টো ছেলেমেয়ের জন্য আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু ওই পরীটার জন্য আমার কষ্ট হয় না, কারণ সে আমাকে ধোকা দিয়ে ছলনা দিয়ে নিয়ে গিয়েছিল। ওইখানে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, অনেকের সাথে ঘুরেছি, অনেকের সাথে মিশেছি, তারা কি করে সবকিছুই আমি বেশ ভালো মতোই জানি। এই 2-2.5 বছর আমার জীবনে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তবে আমি আমার ছোট ছোট 2টো শিশুকে সবথেকে বেশি মিস করি। তারা যদি আমার কাছে আসতো, আমি তাদের অপেক্ষায় থাকি। নিশ্চয়ই বড় হয়ে তারা আমার কাছে আসবে, আমার সাথে দেখা করতে তো অন্তত পক্ষে আসবে। আমার শুধু তাদের জন্যই খারাপ লাগে, তাছাড়া পুরো বিষয় আমার খারাপ লাগে না। ওই 2টি বছর আমার জীবনে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি একটু রোমান্টিক এবং সুন্দর আর কি। আজকের ঘটনা শুনলে আপনার অনেক ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে একটি ছেলের সঙ্গে, এবং ওই ছেলেটা ক্লাস 8-এ লেখাপড়া করে। নাম হচ্ছে সোহাগ, এবং তার বন্ধু হচ্ছে রাসেল। এবং বন্ধুটা কোথায় থেকে হলো, ওই সোহাগের 7টা বোন এবং লাস্টে সোহাগ 7 ভাইয়ের 7 বোনের একটা ভাই, খুব আদরের। আর বাবা মার একটাই ছেলে, খুব ভালোবাসে বাবা মা, খুব সুন্দর সোহাগ। এবং রাসেল বন্ধু কেমন করে হলো, রাসেলের সাথে ভালো সম্পর্ক, এই জন্য তার মা, সোহাগের মা রাসেল এবং সোহাগকে ডেকে নিয়ে যায়। যাওয়ার পর বাসার মধ্যে সোহাগের হাতে রাসেল হাত রেখে রাসেলকে বলে, আমার ছেলে আজকে থেকে তোমার শুধু বন্ধু না, আজকে থেকে আমার ছেলে তোমার ভাই। তাহলে খুব ঘনিষ্ঠ, রাতে একা থাকে না। রাসেল আর সোহাগ একসাথেই সোহাগের বাসায় থাকে, এবং রাসেল তার বাবা সবাই জানে ওরা খুব ভালো বন্ধু সম্পর্ক, পাশাপাশি বাড়ি, একসাথে সারা রাত থাকে। কিন্তু দুইজনের আবার একটু অন্যরকম স্বভাব ছিল। স্বভাবটা হচ্ছে মানুষের কাছে ডাব চুরি করে খাওয়া। এটা কিন্তু অধিকাংশ ছেলেবেলেই কাজটা গ্রামের ছেলেবেলে করে, আমরাও করছি। ডাব চুরি করে খাচ্ছি, কত কি চুরি করে খাচ্ছি আগে ছোট থাকতে। তো সোহাগ আর রাসেল ডাব চুরি করে খাইতো মাঝে মাঝে রাতে বের হয়ে, অন্যরকম একটা মজার জন্য আর কি। তো একদিন সোহাগ বলতিছে, আমি আজকে সোহাগ রাসেলের বাসায় আছে, এবং রাসেলও বলতেছে আমাদের বাসায় কিন্তু রাসেল বলতেছে না, আমি আজকে যাব না, কেননা আমি আজকে কালকে ভোরে সকালে আমার বাড়ির কাজ আছে, আমার ঘুম থেকে উঠতে হবে, তুই তোর বাড়ির যে ঘুমে আস। তখন সোহাগ বলতেছে, আজকে আমার খুব ডাব খাওয়ার জন্য মন অস্থির হয়ে আছে, তো গেলে একটু ভালো হতো। সোহাগ রাজি হয়, রাসেল রাজি হয় না, রাসেল যায় না।
সোহাগ বাসায় চলে আসে। এরই মাঝে সোহাগের প্রচুর ঘুম ধরে। তো বলতিছে, আচ্ছা রাসেল ঠিক আছে, তাহলে তুই থাক, আমি বাসায় চলে গেলাম, যে ঘুম আসবো আর কি, প্রচুর ঘুম ধরছে। চলে যায়, রাত বাজে 12টা। সোহাগ বাসায় চলে যায়, খাটে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ঘুম আসে। এই ঘুমের মাঝে মনে হচ্ছে চোখ বন্ধ করলো আর চোখ খুললো, চোখ খুলে দেখে সামনে রাসেল। কে রাসেল, তুই সামনে? তে চল ডাব বলে খাবি, তোর খুব মন যাচ্ছে ডাব খাওয়ার জন্য, চলে আসলাম। সোহাগ ভাবলো যেহেতু এত ভালো সম্পর্ক, বাসা হয়তো মা রুম খুলে গেট খুলে দিয়েছে, যে আমার তো রুম খোলাই থাকে, রাসেল চলে যাচ্ছে। সোহাগ বলতেছে না থাক, আজকে যেহেতু যাইতে চাইনি আজকে যাব না। রাসেল বলল, আরে না চ, খাইতে মন চাইছে, কেন খাবি না? তখন রাসেল বলতেছে চোখ বন্ধ কর। তো সোহাগ চোখ বন্ধ করছে আর চোখ মেলাইছে, মেলার পর দেখে সোহাগ এবং রাসেল একটা খোলা একটা মাঠে, মাঠের মাঝখান দিয়ে রাস্তা এবং চারিধার শুধু মাঠ আর মাঠ, মাঝখানে হচ্ছে পাশে একটা বাড়ি, একটাই বাড়ি, তার সাইডে হচ্ছে শুধু নারকেলের গাছ, মানে ডাবের গাছ, ডাব ধরে আসে মানে হিসাব ছাড়া। তখন রাসেল বলল সোহাগকে, তোর যেহেতু ডাব খাওয়ার ইচ্ছা হয়েছিল, নে আজকে মন শান্তি ভরে ডাব খাইতে পারবো বলে চ। তখন সোহাগ চলে যায়, ডাবের বাগানে যায়, শুধু ডাব আর ডাব ধরে আসে, প্রচুর ডাব। সোহাগ দেখে মাথা নষ্ট, এত ডাব, আজ খাবো রে। কিন্তু সোহাগের সেন্স নাই, কে আমাদের গ্রামে তো এরকম ডাবের বাগান নেই, এরকম কিছু মনে নেই। পরে সোহাগ যখন ডাবের গাছের দিকে যায়, তখন পিছন দিক চেয়ে দেখে রাসেল নেই। কে রাসেল নেই? তখন একটা মনের মধ্যে কেন অনুভূতি হওয়ার কারণে তখন সোহাগ বলতেছে, তাহলে তো এখানে থাকা যাবে না, চলে যায় এখানে। এরই মাঝে যে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে দেখে একটা বৃদ্ধ বসে আছে। ওই যে আগেকার মানুষ বাঁশ দিয়ে অনেক কিছু বানাইতো, এরকম করে বানাচ্ছে, বাঁশ দিয়ে, বাঁশেরা দিয়ে ওই বৃদ্ধা এই জিনিস বানাচ্ছে। দেখার পর কেমন যেন একটা অনুভূতি হওয়ার পরে সোহাগ বলতেছে, যেহেতু রাসেল নেই, চলে গেছে কোথায় জানি, আমি আর ডাব খাবো না, চলে যাবো, আজকে আমার ডাব খাওয়ার দরকার নেই। তখন সোহাগ আস্তে আস্তে ব্যাক করতেছে বাসার দিকে। তো ব্যাক করার মাঝে আপনারা ঠিক জানেন, জমিতে কিন্তু পানি সিঁচার জন্য, পানি দেওয়ার জন্য ছোট ছোট বিভিন্ন জায়গায় মেশিন থাকে। দেখে পানি সিঁচার মেশিনের পাশে একটা বাঁশের একটা বেড়া আছে, আর সাইডে রাস্তা, আর পাশে হচ্ছে মেশিন, মানে পানি দেওয়ার মেশিন। আস্তে আস্তে হেঁটে যায়, যেতে যেতে যাওয়ার মাঝে দেখে মেশিনের ওই ঘরে পাশে একটা সাদা, একটা বিশাল বড় একটা পর্দা, সাদা অনেক বড় একটা পর্দা মানে বিছানো আছে। তখন সোহাগ ভাবলো কিসের পর্দা এটা। তখন অনুভব করতে পারলো একটু পর পর্দার নিচ থেকে কাপড় অটোমেটিক ওপর দিকে উঠতেছে, আস্তে 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 ওপর দিকে ওঠে। তখন দেখে ভিতর থেকে একটা পা বের হলো, দুইটা পা বের হলো, এত সুন্দর পা। সোহাগ দেখে মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর পা হতে পারে, পা দেখে মনে হয় প্রেমে পড়ে যাবে। তখন সোহাগ ভাবলো এটা খারাপ কিছু হতে পারে, এটা মানুষ না, কিন্তু শূন্যর উপর কিন্তু ভেসে আসে। তখন সোহাগ মনে করে আয়াতুল কুরসি পড়তে শুরু করে, দরুদ শরীফ পড়ে, পরাপর নিজের শরীরে ফু দেয়, এবার ওখানে ফু দিয়ে বলে, আমাকে বাড়ি যেতে দে, তুই চলে যা। যায় না। আবার পরে আবার ফু দেয়, যায় না। আবার পরে আবার ফু দেয়, বলে চলে যা, যায় না। তখন অল্প একটু পর লক্ষ্য করে সোহাগ দেখে উপর থেকে ওই কাপড়টা আস্তে আস্তে নিয়ে দিকে আসতেছে এবং একটা মাথার চুলের একটা আবরণ বানাচ্ছে। তখন সোহাগ তো একটু ভয় পেয়ে যায়, শরীরের লোম খাড়া হয়ে ওঠে, দেখতে পাচ্ছে এটা কি জানি হতে পারে, মানুষ তো না, শূন্যের উপর দাঁড়িয়ে আছে, অবশ্য জিন ভূত পরি। তখন মুখের ফেসটা বের হয়। তখন সোহাগ দেখার পর মুগ্ধভাবে ঠিক 1-2 মিনিট ধরে ওর দিক চেয়ে থাকতো। সে থেকে তখন মানে এত সুন্দর, বলে বোঝাতে পারবে না, এত সুন্দর মেয়েটা। তখন সোহাগ বলতেছে, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দেন।
সোহাগ যে তখন বাড়ি যেত তখন কিন্তু পিছন থেকে, যেহেতু আমরা জানি জিন ভূত কেউ থাকে, আবার দৌড় মারলে পিছন থেকে ধরে অথবা মেরে ফেলে দেবে, এটা ওর মাথার মধ্যে সেন্স চলে আসে। বলতেছে আমি চলে যাব, আপনি চলে যান, আপনি কে? তখন ওই মেয়েটা বলে তুমি কি আমায় বিয়ে করবা? সরাসরি একবারে বিয়ের প্রস্তাব। তখন ছেলে বলতেছে আমি কেন বিয়ে করব, আমি তো বিয়ে করব না। তখন সোহাগের মাথার মধ্যে এই সেন্স আছে, যখন পরি কোনো ছেলেকে ধরে তখন কিন্তু ওই পরিটা ছেলেকে নিয়ে চলে যায়। সোহাগ ভাবতেছে 7টা বোনের একটা ভাই, 7টা বোনের কলিজা আমি, আর আমার বাবা মার একমাত্র পুত্র, আমি যদি আমার যদি কিছু হয় স্টক করে সবাই মারা যাবে, আমার বাপ মা, আর বোনেদের কী হবে? এসব কিছু ভাবার পরে সোহাগ বলছে আমি যদি এখন দৌড় মারি তাহলে আমাকে মেরে ফেলে দিতে পারে, না আমি আপনাকে কেন বিয়ে করব। তখন আবার বলে তুমি কি আমায় বিয়ে করবা? এই কথা বলার সাথেই ওই মেয়েটার পিছন থেকে আরেকজন চলে আসে, হালকা বয়স্ক, মুখে বয়স্ক একটা ছাপ আছে আর কি। তখন ওই মহিলাটা বলতেছে ওই মেয়েকে তুই ওকে কেন ডিস্টার্ব করতেছিস, ওকে বাড়ি যেতে দে। তখন ওই পরীটা বলে তুমি এখান থেকে চলে যাও। বলতেছে মানুষের ক্ষতি করা ঠিক না, যেহেতু ওই ছেলে তোকে চাচ্ছে না তাহলে তুই কেন একে জোর করবি। বলতেছে তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি কিন্তু খারাপ ব্যবহার করবো, কিন্তু আমি কিছুটা করে ফেলে দেবো, তুমি চলে যাও। তখন ওই মহিলাটা চলে যায়। আর এই ছেলেটা সোহাগটা ভাবলো আমি যদি এখন কিছু একটা করি তাহলে তো আমার ক্ষতি করতে পারে, যেহেতু ওদের 7কার লোকই কথা শুনতেছে না। তখন সোহাগ বলতেছে ঠিক আছে আমি তোমায় বিয়ে করব। তখন পরি বলে তুমি মিথ্যা কথা বলতেছ। বলছি কেন? তুমি তোমার মন থেকে মিথ্যা কথা বলতেছো, তুমি মন থেকে ওই কথা বলতেছো না। তখন সোহাগ বলে আমি তো অনেক প্রেম করছি, আমি অনেক মেয়ের সাথে রিলেশন করছি, তো তুমি তাও বিয়ে করবা? তখন ওই পরিটা বলে তুমি তো কার সাথে প্রেম করতেই পারোনি। তখন বলতেছে কেন? বলতেছে তোমাকে যদি কেউ প্রপোজ করতে আসতো তাহলে তুমি তাকে দেখতে পারতে না, খারাপ ব্যবহার করতে, আবার তুমি যদি কাউকে পছন্দ করতে তুমি যে বলতে পারতে না, বলতে পারো না। বলছি তুমি এসব কেমন করে জানলে? বলতেছে এইসব তো ইনস্ট্যান্ট আমিই করেছি। যখন তোমায় কোনো মেয়ে প্রপোজ করতে আসে তখন ওই প্রপোজটা ভেঙে দেওয়া সব কিছু করা তো আমিই করেছি। দীর্ঘ 3 বছর ধরে আমি তোমার সাথে আছি, তোমার খুব ভালো লাগে, আমি তোমায় বিয়ে করতে চাই। তখন সোহাগ বলল যেহেতু এত কিছু করছে তাহলে তোমার ক্ষতি করতে পারে। ঠিক আছে আমি তোমায় বিয়ে করবো মন থেকে বলতেছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। বললো কি শর্ত? বলল আমি স্বাধীনতাভাবে চলতে চাই, আমি আমার মতো চলবো, তুমি আমায় এখান থেকে নিয়ে যেতে পারবা না। কেননা আমি শুনেছি ওর একটা বন্ধু ছিল এলাকার, মানে পাশের এলাকার, সেই বন্ধুকে পরি নিয়ে চলে গেছে, ওদের দেশে। কিন্তু তার বাবা মা যখন যেটা লাগবে, সাপোজ টাকা পয়সা দরকার, মানে বাজার করবে সেই টাকার দরকার, সব কিছু টাইম মতো পেয়ে যেত, টাকা পয়সা অভাব ছিল না। কিন্তু ছেলেটা নেই, ছেলেটাকে নিয়ে চলে গেছে পরি। তখন সোহাগ ভাবলো যদি ওইরকম যদি হয় তাহলে বাবা মা বাঁচবে না। বলতেছে আমাকে নিয়ে যাওয়া যাবে না, আমার মতো থাকতে দিতে হবে, আমি স্বাধীনতাভাবে চলবো। তখন পরি বলে তুমি চোখ বন্ধ করো। তখন সোহাগ চোখ বন্ধ করে, পরে বলে চোখ মেলাও। চোখ খোলার পর দেখে শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। মরুভূমির মাঝে শুধু সোনার গাছ, মানে গাছ গছালি সোনা দিয়ে ভরা, সোনা দানা দিয়ে একবার দেখে মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর। বলতেছে তুমি কি ভেতরে যাবা? তো সোহাগ বলতেছে না, আমার ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন আমার সবই আছে, আল্লাহর রহমতে আমার কোনো অভাব নেই, আর আমার অভাব থাকলেও আমার এইসব দরকার নেই, আমার লোভ নেই। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে আমাকে বাসায় দিয়ে পাঠাও, আমি বাসায় যেতে চাই, পরীকে বলে। তখন পরি বলে ঠিক আছে তুমি বাসায় চলে যাও, চোখ বন্ধ করো। তো সোহাগ তখন চোখ বন্ধ করে, তখন চোখ খোলার পর দেখে তার বিছানায়, আর শূন্যর উপর থেকে মানে ধাম করে পড়ে গেল। পাশে ঘরে বাবা মা আছে, বোনেরা আছে, সবাই আসে কি হয়েছে? বলতেছে না কিছু হয়নি, আমি পড়ে গেছি। তখন ওই খাটের মধ্যে ওই যাতে পড়েছে 1 মাস লাগছে তার মাজার ব্যথা ভালো হইতে। তারপর থেকে কোনো অনুভূতি হয় না, 10-15 দিন কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু মাঝে মাঝে টের পাইতো তার শরীর অতিরিক্ত ভার হয়ে যেত, মনে হয় কেউ এসে জড়িয়ে ধরছে, এরকম শরীর ভার, কথা বলতে পারে না, কিছু লড়াইতে পারে না, এরকম মাঝে মাঝে হতো। এরপরে
একদিন একটা মেয়েকে ভালোবাসে, সোহাগ পছন্দ করে, তাকে প্রপোজ করতে যাওয়ার পর যে প্রপোজ এখন করবে, মুখ দিয়ে কথা বের হয় না, কথা বলতেই পারেনি, প্রপোজ করতেই পারেনি, ব্যর্থ হয়ে চলে আসে। আসার পর ঘরের মধ্যে বসে, মানে একটা ম্যাসে আর কি, ঘরের মধ্যে বসে ঠাইয়ের জানলা, তখন সবাই বন্ধু মিলে গল্প করতেছে। যেই ঘটনাটা আপনাদের বললাম, ওই গল্পটাই পুনরায় সোহাগ করতেছে বন্ধুদের সাথে। করার মাঝে সোহাগ লক্ষ্য করে দেখে ঠাইয়ের পিছনে কি জানি দেখা যায়, সৌন্দর্য কিছু একটা। তখন সোহাগ বলে, দেখ, আমি 100% শিওর ওই পরিটা এখানে চলে যাচ্ছে, তাই বলে। তখন সোহাগ ভাবে জানালা পিছিয়ে কিছু একটা আছে, কিন্তু সোহাগ দেখতে পাচ্ছে ওটি ওখানে ওই পরিটা। একথা গল্প করতে করতে এরকম হতে পরি এক সময় চলে যায়। যাওয়ার পরে সোহাগ বাসায় শুয়ে পড়ে ইন্টারের সময়। তো সোহাগ বাসায় শুয়ে থেকে ঘুম পাড়ার মাঝে তার শরীর পুরোটাই ভার হয়ে যায়। তখন সোহাগ বলতেছে, এসব কিছু নেওয়া যাচ্ছে না। এমনভাবে জড়িয়ে ধরে বা অনুভব করতে পারে জড়িয়ে ধরে এই পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত মানে সোহাগের কোনো ক্ষতি করেনি, যে সোহাগকে সত্যি ভালোবাসছে। সোহাগ বলে, এসব কিছু আমার ভালো লাগতেছে না, দয়া করে আপনি আমাকে মুক্তি করে দেন, আমাকে আপনি এরকম করে আর জ্বালান না। তারপর সে শরীরে একটু ছেড়ে দেয়। তারপর থেকে এখন পর্যন্ত সোহাগের শরীরে এরকম কোনো কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে অনুভব করে কেউ মনে হয় দেখতেছে, কেউ মনে হয় সাথে হেঁটে যাচ্ছে, এরকম একটু অনুভব করতে পারে সোহাগ। তারপর তার বই, মানে সোহাগ এখন বিয়ে করেছে, সোহাগের বইয়ের সাথে গল্প করার পর সোহাগের বই শুনতে পায় না, মানে ভয় করে আর কি। কিন্তু ওই পরিটা সত্যি সোহাগকে খুব ভালোবাসতে, কিন্তু অনেক কিছু নিয়ে গেছে, জায়গায় গেছে, লোভ দেখাইছে। ওই যে সোহাগের বন্ধু রাসেল ডাব খাওয়ার জন্য নিয়ে গেল, ওই রাসেল কোথায় গেল? আসলে এটা রাসেল না, এটা ওই পরি ওকে এইভাবেই নিয়ে গেছে। আগে থেকেই সোহাগকে লক্ষ্য করে, মানে দেখে। এবং সোহাগের আর একটা গুণ, এটা কি হচ্ছে, মনে করেন আপনি সোহাগের ক্ষতি করবেন, সোহাগের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, মনের মধ্যে শত্রুতা আছে, এরকম কিছু হলে সোহাগের শরীর পুরোটা ঝাঁকিয়ে ওঠে এবং শরীরের লোমটা শিংড়া ওঠে, মানে পরির মাধ্যমে আর কি। তখন টের পায় সোহাগ অনুভব করে, আমার তো কোনো বিপদ হতে হলেই এরকম হয়। তারপর থেকে মানে সোহাগ অনুভব করে, বুঝতে পারে এবং সেভাবে সাবধানে, মানে আমি যে কি বলতেছি এটা খুব অ্যানালাইটিস করে, মানে ভাবে চিন্তা করে, যেহেতু ওই ঘটনা হওয়ার পরে বুঝতে পারে। পরিটা ডিস্টার্ব করে না, আসে না, জ্বালায়নি, ক্ষতি করেনি, কিন্তু সত্যি সোহাগকে ভালোবাসছে। এখন সোহাগ বিয়ে করছে, তার ফ্যামিলি আছে, বউ আছে, সংসার করে খাচ্ছে, কোনো সমস্যা নেই। এরকম ভালো পরি থাকলে মনে করেন আর কি সমস্যা, কি সবাই ভালো আছে। রাসেলও বিয়ে করছে, বন্ধুত্ব এখনও সারা জীবন ওদের আছে। ও 7টা বোনের বিয়ে হয়ে গেছে, সবাই পাগলের মতো ভালোবাসে সোহাগকে। সোহাগের জন্য দোয়া করবেন। সোহাগ প্রেম করেছে, সোহাগ বিপদে পড়েনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে বলবেন। আশা করি গল্পটা ভালো লাগবে, কেননা গল্পটার মধ্যে রোমান্টিক আছে, একটু ভয়ের সিন আছে। আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।